ইউনূস মোদির বৈঠকে শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ, তিস্তা ইস্যু ও সীমান্ত হত্যা বন্ধেও আলোচনা। সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে জোর ঢাকার, গণতন্ত্র দেখতে চায় ভারত, সম্পর্কে টানাপোড়েন কিছুটা কমার আশা। ইউনূস মোদি বৈঠক ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি, অসম চুক্তি বাতিলের দাবি মির্জা আব্বাসের। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী, সড়ক ও নৌপথে নির্বিঘ্ন যাত্রায় স্বস্তি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি তসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। অধ্যাপক ইউনূস নরেন্দ্র মোদির বহু প্রতীক্ষিত বৈঠক হল বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে, আর এর মূল আলোচনায় ছিল শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গ। এ সময় কোনো একক দলকে ভারত সমর্থন করে না বলে জানান নরেন্দ্র মোদি। বিশেষ গুরুত্ব পেয়েছে গঙ্গা চুক্তি নবায়ন, তিস্তা ইস্যু এবং সীমান্ত হত্যা বন্ধ। বৈঠক শেষে সব কথা গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। থাইল্যান্ডের ব্যাংককে বহু প্রতীক্ষিত ইউনূস মোদি শীর্ষ বৈঠক। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আলোচনায় বসেন দুই সরকার প্রধান। এতে উঠে আসে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা প্রসঙ্গ। ভারতের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, জুলাই গণহত্যায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে জাতিসংঘ। বৈঠক শেষে এ নিয়ে গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় তিনি বলেন, দুই নেতার মধ্যে কথা হয়েছে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে। স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। আলোচনা হয়েছে সংখ্যালঘু নির্যাতন ইস্যুতেও। এই সময় ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে সংখ্যালঘু নির্যাতন হয়েছে কিনা তা খোঁজ নেওয়ার প্রস্তাব দেন অধ্যাপক ইউনূস। এর বাইরেও বিশেষ গুরুত্ব পেয়েছে গঙ্গা চুক্তির নবায়ন, তিস্তা ইস্যু ও সীমান্ত হত্যা বন্ধের প্রসঙ্গ। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। ভারত কোনো একক দলকে সমর্থন করে না বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন নরেন্দ্র মোদি। দুই সরকার প্রধানের এই বৈঠক ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে বলেও সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের ফলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন কিছুটা কমবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ঢাকা যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে চায় সেটাই তুলে ধরা হয়েছে বৈঠকে। ভারতের পক্ষ থেকে গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন নরেন্দ্র মোদি। অন্তর্বর্তী সরকারের ৮ মাস হতে চলেছে। এর মধ্যে সীমান্ত হত্যা, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহ নানা বিষয়ে ভারতের সঙ্গে টানাপোড়েন হয়েছে বাংলাদেশের। বিশেষজ্ঞদের মতে, স্বাধীনতার পর এখন দুই দেশের সম্পর্ক সবচেয়ে তলানিতে। এমন অবস্থায় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হল ব্যাংককে। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, তিস্তার পানি ও সীমান্ত হত্যা বন্ধে জোর দেওয়া হয়েছে। ভারত বলছে, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্বর্তীমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন রয়েছে। Prime Minister reiterated India's support. প্রধানমন্ত্রী মোদি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সম্পর্কের ক্ষেত্রে ভারত জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে। এছাড়া দীর্ঘ সময় ধরে দুদেশের মধ্যে সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি, যা উভয় দেশের জনগণের জন্য কল্যাণকর। ভারতে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর আইন প্রয়োগেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বৈঠক নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশের দাবিগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে ভারতকে। বাংলাদেশের দিক থেকে কিন্তু যতটুকু যা বলার ভারতকে সেগুলো বলে দেওয়া হয়েছে, মেসেজগুলো দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক মেনটেন করতে চাই, আমরা একটা চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক মেনটেন করতে চাই, কিন্তু এগুলো মেনটেন করার পথে যে অন্তরায়গুলো আছে সেগুলো সমাধান করার দায়িত্ব ভারতের। আমার মনে হয় যেটি হলো যে এই সম্পর্কের যে বরফ গলা যে বিষয়টি আপনি বলছিলেন, সেটি
আমার মনে হয় যে এত দ্রুত আমরা বলতে পারবো না, তবে এটি গুড স্টার্ট বলা যেতে পারে, বিশেষ করে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে। এই বৈঠকের ফলে দুই দেশের সম্পর্কে কিছুটা উন্নতির সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান এজেন্ডাই জাতীয় নির্বাচন। সকালে বিমস্টেক সম্মেলনে দেয়া ভাষণে কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। এ সময় রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, এই সমস্যার স্থায়ী মীমাংসা না হলে পুরো অঞ্চলেই দেখা দিতে পারে অস্থিতিশীলতা। এরপর নেন পরবর্তী 2 বছরের জন্য বিমস্টেক চেয়ারম্যানের দায়িত্ব। বিমস্টেক সম্মেলনে নিজ ভাষণের শুরুতেই সাম্প্রতিক ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডের হতাহতদের স্মরণ করেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনূস, জানান সমবেদনাও। পরে শেখ হাসিনার সরকার পতনের পর প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপট তুলে ধরে নির্বাচন প্রশ্নে তুলে ধরেন তার সরকারের অবস্থান। বলেন, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন সরকারের এজেন্ডার শীর্ষে রয়েছে। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ম্যান্ডেট পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করা হবে। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গ সামনে এনে তুলে ধরেন তাদের প্রত্যাবাসনের গুরুত্ব। বলেন, রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী মীমাংসা না হলে পুরো অঞ্চলেই অস্থিতিশীলতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে বিমস্টেক অভ্যন্তরীণ এই দ্বন্দ্ব সমাধানে সংলাপ করতে পারে, বিশেষ করে রাখাইনের বিরোধপূর্ণ পক্ষগুলোর মধ্যে। রোহিঙ্গাদের ফেরার উপযুক্ত পরিবেশ তৈরিতে রাখাইনে একটি মানবিক চ্যানেল তৈরি করা যেতে পারে বলেও মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। বিমস্টেক অঞ্চলে টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য জ্বালানি নিরাপত্তায় জোর দেন অধ্যাপক ইউনূস। সহযোগিতাপূর্ণ পরিবেশ গঠনে জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এ অঞ্চলের উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতায় জ্বালানি নিরাপত্তা খুবই জরুরি। এ লক্ষ্যে মতপার্থক্য এবং সব ভিন্নতার ঊর্ধ্বে উঠে পারস্পরিক আস্থা এবং একটি সত্যিকার অংশীদারিত্ব গড়ে তুলতে হবে। পরে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে পরবর্তী 2 বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোদির সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি, এমনটা মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন এখন সময়ের দাবি। বিকেলে শাহজাহানপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, সীমান্ত হত্যা বন্ধ, তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ের জন্য ভারতের সঙ্গে আলোচনায় জোর দেয়া, ভারতের সঙ্গে করা সব অসম চুক্তি বাতিল করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার সঙ্গে যারা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে তাদেরকেও দেশে ফেরত পাঠানো উচিত বলে মন্তব্য করেন তিনি। ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া। ভারতের সঙ্গে যে চুক্তিগুলো, অসম চুক্তিগুলো হয়েছে, সেগুলো যেমন বাতিল করা দরকার, তেমনি যে চুক্তিগুলো অসম এবং কার্যকর হয় নাই আমাদের এখানে দেশে, যেটা বাংলাদেশের পক্ষে যাবে, যেগুলো যেমন ফারাক্কা বার্তা চালু করা, তিস্তার বাঁধ চালু করা, এগুলো অত্যন্ত প্রয়োজনীয়। শ্রদ্ধা ও সমতা থাকলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তবে সম্পর্কে কেউ আধিপত্য বিস্তার করতে চাইলে মেনে নেওয়া হবে না। দুপুরে রংপুরে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, শুধু ভারত নয়, সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে সব দেশের সাথে সম্পর্ক থাকলে সামনের দিকে এগিয়ে যাবে দেশ। নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। বলেন, সব জেলা উপজেলায় দ্রুত সময়ের মধ্যে কমিটি সহ 300 আসনে প্রার্থী দিতে কাজ করবে তারা। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভারত তাদের জায়গা থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে না এমনটি নয়, সম্পর্ক থাকবে, কিন্তু এই সম্পর্ক তবে শ্রদ্ধার এবং সমতার। এই সম্পর্কে যদি কেউ কারো জায়গা থেকে ডমিনেট করার চেষ্টা করে, আমরা সেই চোখ রাঙানি আর দেখব না। ঈদ উদযাপনের পর বাস ও লঞ্চে রাজধানীতে ফিরছে মানুষ। চিরচেনা যানজট না থাকায় নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে যাচ্ছেন যাত্রীরা। তবে এখনো ছুটি শেষ না হওয়ায় ঢাকায় ফেরার চাপ না থাকায় সিএনজি অটোরিকশার চালকেরা ভুগছেন যাত্রী সংকটে। ঈদ উদযাপন শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। যারা ঝক্কি ঝামেলা এড়িয়ে নির্বিঘ্নে ফিরতে চান, তারাই আসছেন আগে ভাগে।
শুক্রবার সকাল থেকেই গাবতলী সায়দাবাদ টেকনিক্যাল মোড় এলাকায় বাস থেকে নামতে শুরু করেন বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীরা। পথে যানজট ও ভোগান্তি না থাকায় স্বস্তি জানান তারা। ওনার অফিস আবার শনিবারে যাতে অফিসটা করতে পারে এই জন্যই চলে আসছে। অন্যান্য সময় স্বাভাবিকভাবে 3 ঘন্টা প্লাস লাগে, 3.5 ঘন্টার মতো। এবার লাগছে 2 ঘন্টা 10 থেকে 15 মিনিট। আজকে একদমই কোনো রকমের জ্যাম পাইনি, সরাসরি এখানে আসি নামতে পারছি খুব কম সময়ের মধ্যে। আগামীকালকে আমার অফিস আছে, আজকে চলে আসছি যাতে একটু ভালোভাবে আসা যায় আর কি। কর্মজীবী মানুষ রাজধানীতে ফিরতে শুরু করলেও এখনও সেই হার কম, তাই যাত্রী সংকটে সিএনজি অটোরিকশা চালকেরা। সকাল থেকে আমাদের প্রায় অনেকক্ষণ ধরে ঘুরতেছি, কোনো যাত্রী পাচ্ছি না। আমরা মানে এখন খুব আমাদের মানে যাত্রী নাই বলেই চলে। 6টা বাজে বাইরেছে, এই পর্যন্ত একটা টিপ মারি নাই। কত টাকা ঘুরছি ঠিক নাই, 2-1টা যা আসে ভাড়া কয় অর্ধেক। ভোর থেকেই সদরঘাটে একে একে ভিড়তে দেখা গেছে বিভিন্ন জেলা থেকে আসা লঞ্চ। এবারের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। বিগত বছরের চাইতে এবার আলহামদুলিল্লাহ খুব ভালো জার্নি হয়েছে, আমরা সবাই খুব সন্তুষ্ট। ভালোই কেটেছে ঈদ সবার সাথে, আর জার্নিটাও খুব ভালো ছিল। বিভিন্ন অঞ্চল থেকে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে অত্যন্ত স্বাচ্ছন্দ্যভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় এসে পৌঁছেছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা দুর্ঘটনার খবর আমরা এ পর্যন্ত পাইনি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন এবারের ঈদে লম্বা ছুটি থাকায় যাওয়ার সময় যানজটের ভোগান্তি হয়নি, তবে ফেরার পালায় শনি ও রোববার চাপ বাড়তে পারে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সার্ভার জটিলতায় 15 ঘন্টা বন্ধ ছিল ট্রেনের টিকিট বিক্রি। সংস্কার কাজের জন্য সার্ভার জটিলতা হয়েছে দাবি কর্তৃপক্ষের। আর কারিগরি ত্রুটির কারণে সূচি বিপর্যয়ে পড়েছে বুড়িমারি, রংপুর ও জয়ন্তিকা সহ বেশ কয়েকটি ট্রেন। এতে তৈরি হয়েছে যাত্রী ভোগান্তি। লালমনিরহাটমুখী বুড়িমারি এক্সপ্রেস শুক্রবার সকাল 8:30টায় ট্রেনটি কমলাপুর ছাড়ার কথা, তবে সেটি স্টেশনেই ঢোকে বেলা 11টার দিকে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বসে আছি তো আল্লাহর রাস্তায় বসেই আছি। তারা একবার দেখাই দিয়েছে 9টা, একবার দেখাই দিয়েছে 9:55, একবার 10:20, আবার 10:30 পর্যন্ত চলে গেছে। আসলো 11টার দিকে। তো এটা আসলে একটা ভোগান্তিকর আমাদের জন্য, যেহেতু এত পিছিয়ে নিয়ে আসছি আমরা, বাচ্চাদেরও জন্য এটা খুবই কষ্টকর হয়েছে। আমার স্টেশনে ছাড়ার কথা ছিল 8:30টায়, অথচ আমি কিন্তু স্টেশনে 7:30টায় পৌঁছে গিয়েছি। তো 7:30টা থেকে এখন বাজে 11:15, তার মানে কত লেট। 1.5 ঘন্টা দেরিতে ছেড়েছে রংপুর এক্সপ্রেসও। সূচি বিপর্যয়ে পড়েছে জয়ন্তিকা, কিশোরগঞ্জ এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন। সম্ভাব্য টাইম দিচ্ছে, আবার টাইমটা চেঞ্জ করতেছে। এখন আমাদের তো অফিস আছে, আমরা চাকরি করি নবাবগঞ্জ, আমাদের যাইতে হবে ওখানে, তো সমস্যায় পড়ে আছে। এখন কখন যে ট্রেন আসে কিছুই বলতে পারতেছে না। 9:10 ট্রেন রংপুর এক্সপ্রেস, বাট এখনো কোনো খবর নেই। এই হলো অবস্থা, বসে আছি ওয়েটিং। প্রায় 2 ঘন্টা ধরে ওয়েটিংয়ে আছে আর কি, এখনো ট্রেন পর্যন্ত আসে না। এর আগে বৃহস্পতিবার রাত 8টা থেকে শুক্রবার বেলা 11টা পর্যন্ত বন্ধ ছিল ট্রেনের টিকিট বিক্রির সার্ভার। এ সময় টিকিট পাননি যাত্রীরা। আর সূচি বিপর্যয়ের পেছনে কারিগরি ত্রুটির কথা বলছে কর্তৃপক্ষ। বিলম্বর কারণটা হলো আসলে ট্রেনগুলো ডাউনে যখন আসার পরে আমাদের স্টেশন থেকে আবার ওয়াশ ফিট হওয়ার পরে সেখানে কোচ অ্যাটাচিং ডিটাচিং হয়, অনেক সময় কোচ ড্যামেজ হয়। আর এই যে ওয়াশ ফিটে নেওয়ার ক্ষেত্রে আনার ক্ষেত্রে শান্টিং ইঞ্জিন ব্যবহার হয়, অনেক সময় শান্টিং ইঞ্জিনের সমস্যা থাকে। সব কিছু মিলাই আসলে ট্রেনগুলো লেট হচ্ছে। এদিকে শনিবার অতিরিক্ত ভিড়ের শঙ্কায় একদিন হাতে রেখেই রাজধানীতে ফিরেছেন অনেকে। তবে এবারের ঈদযাত্রা নিয়ে স্বস্তি ছিল সবার চোখে মুখে। ফিরতি পথেও মেলেনি তেমন অভিযোগ। পরিবারের জন্য আমি একদিন আগে চলে আসছি, আমার শনিবার থেকে ডিউটি আছে, এই জন্য আর কি পরিবার নিয়ে কোনো চাপে না পড়তে পারি। ছুটি আরও ছিল, কিন্তু টিকিট না পাওয়ার কারণে আগে চলে আসছে। পরিবারকে ছেড়ে আসতে অনেক কষ্ট হচ্ছে। আমার বাচ্চাটা অনেক কান্নাকাটি করছে, মানে দাদাবার ঈদ করছে, অনেক ভালো লাগছে আর কি। শুক্রবার সারাদিনে যাতায়াত করবে আন্তনগর ও কমিউটার মিলে প্রায় 70 জোড়া ট্রেন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিগত ফ্যাসিস্ট সরকার ভারতীয় শিল্পীদের সুযোগ দিয়েছে, আর বর্তমানে সুযোগ দেয়া হচ্ছে পাকিস্তানি শিল্পীদের। এ কারণে অবহেলিত থাকছে দেশীয় শিল্পীরা, অভিযোগ করেছেন বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, রাজনৈতিক মতাদর্শ বিবেচনা নয়, সব ধরনের শিল্পীদের সুযোগ দেয়া হবে। সকালে মানিক মিয়া এভিনিউয়ে সবার আগে বাংলাদেশ কনসার্টের স্থান পরিদর্শন শেষে কথা জানান তিনি।
তরুণ প্রজন্মের সামনে দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতেই এই আয়োজন। এছাড়া কনসার্টের নিরাপত্তাকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউ সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে। আগামী 11 এপ্রিল একযোগে 4 বিভাগে এই কনসার্ট আয়োজন করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা দলগত দিক থেকে কিন্তু এটা বিবেচনায় নিচ্ছি না, আমরা নিচ্ছি বাংলাদেশ হিসাবে বিবেচনায় নিয়েছি। এই বাংলাদেশের সকলকেই আগামী দিনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের পক্ষে কাজ করতে হবে, কারো ব্যক্তির পক্ষে যাতে কেউ কাজ না করে, সেই জন্যই কিন্তু আমাদের এই উদ্যোগ। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে আহত আরও একজন চট্টগ্রাম মেডিকেলে মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো 11 জনে। এছাড়া গুরুতর আহত শিশু আরাধ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। দুপুরে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাসনিয়া ইসলাম প্রেমা। এর আগে এই দুর্ঘটনায় তাসনিয়ার বাবা মা ও 2 বোন মারা যান। এছাড়া গুরুতর আহত শিশু আরাধ্যকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আরাধ্যর মামাতো ভাই দুর্জয়। বুধবার কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে একই পরিবারের 5 জন সহ 10 জন মারা যান। পা দুটোতেও হয়ে গেছে, ফ্র্যাকচার হয়েছে, মাথায়ও আঘাত লেগেছে, সেজন্য ওখানে ইস্পাত হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কাজ চলছে। উন্নত মানের একটা হসপিটালে নিয়ে যাচ্ছে, এটা আমরা মনে করছি যে ভালো কিছু হতো। ঢালিউডের আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার ঢাকার ভাটারা থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান। গৃহকর্মীর অভিযোগ 1 মাস আগে পরিমণির বাসায় কাজ নেন তিনি। গত বুধবার মেয়েকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে তাকে মারধর করেন চিত্রনায়িকা পরিমণি। পরে জাতীয় জরুরি সেবার নম্বর 999-এ ফোন করে পুলিশকে জানানো হয়। পুলিশ বলছে অভিযোগের বিষয়ে তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।